তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরো ৭৬ জনের মৃত্যু, নতুন রোগী ৪,৮৪৬। ডিসেম্বরে দেশে আসছে ১০ কোটি ডোজ টিকা। সাত জেলায় লকডাউনে বাস ছাড়া চলছে প্রায় সব গাড়ি। গাজীপুরে চালু কলকারখানা, খোলা রয়েছে দোকানপাট। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। ইসির চিঠি নাকচ, কার্যবিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু। নারী পাচারকারী হৃদয় নদী চক্রের নেতৃত্বে সীমান্তের জনপ্রতিনিধিরা। এক ইউপি চেয়ারম্যান ও ২ মেম্বার জড়িত বলছে পুলিশ। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪২ এবং নারী ৩৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১৩,৭০২ জনের। ৫২৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৫,০২৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪,৮৪৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৩৬%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৬১,১৫০ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৮৮,৩৮৫ জন। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশের ৭ জেলায় চলছে ৯ দিনের লকডাউন। এর মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে সড়ক মহাসড়কে ভিড় দেখা গেছে। চলছে ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস। সকাল থেকে লকডাউন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও প্রশাসন। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের জরুরি সেবা ছাড়া গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজন অটোরিকশা, সিএনজিতে কর্মস্থলে যোগদান। এদিকে নারায়ণগঞ্জে ২১টি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ৩০টার উপরে যানবাহন আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধারা মোটামুটি আমরা 7 দিন পর্যন্ত অব্যাহত রাখবো। আজকে প্রথম দিন প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় বের হচ্ছে। গাজীপুরে মাঠ পর্যায়ে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় না। ভোরে কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করলেও সকাল 7টার পর বন্ধ হয়ে যায়। অনেকে স্বাস্থ্যবিধি না মেনে মহাসড়কের পাশে জটলা করে। কিসের লকডাউন? এখানে গাজীপুরে দেখেন আপনি, লকডাউন হচ্ছে, গাড়ি নাই, অথচ জনগণের অবস্থা দেখেন কি অবস্থা। সরকার যে পদক্ষেপ নিচ্ছে এটা আমি সাধুবাদ জানাচ্ছি। সকালের দিকে মানিকগঞ্জ শহরের লোকজন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সাধারণ মানুষের চলাচল বাড়ে। প্রয়োজন আমার যাইতে হবে আর কি। অফিসিয়াল জব করি, আমি ফার্মাসিউটিক্যালসে জব করি, যার কারণে আমাকে যেতে হবে আর কি। মুন্সিগঞ্জে দূরপাল্লার বাস ছাড়া চলছে সব ধরনের পরিবহন। রাজবাড়ীতে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই পাড়া মহল্লায়, হাটবাজারে নানা অজুহাতে ঘোরাফেরা করছে লোকজন। সড়ক মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। মাদারীপুরের 3টি উপজেলার সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়ার মানুষের অবাধ যাতায়াত। এতে মাদারীপুর চরম ঝুঁকিতে থাকায় সেখানেও লকডাউন দেওয়া হয়। লকডাউন বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু আমাদের সংক্রমণ হারটা বাড়বে এবং যে হসপিটালগুলি আছে সেই হসপিটাল কিন্তু রোগীর চাপ বাড়বে। তো হসপিটালে তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি বাইরে গেলে তো আমাদের পক্ষে সেবা দেওয়া কষ্টকর হবে। গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে মাইকিং করছে জেলা ও উপজেলা প্রশাসন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বল্প ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করার মধ্যেই সীমিত গাজীপুরের প্রথম দিনের লকডাউন। কলকারখানা চালু ছিল পুরোদমে, খোলা ছিল অনেক অফিস, আদালত, দোকানপাট। তবে বাস না থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে খোলা চা ও ফলের দোকান। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট বেচা কেনা। নানা প্রয়োজনে আসছেন সেবা প্রার্থীরা, অফিসে মিটিং করছেন কর্মকর্তারা, চলছে আদালতের কার্যক্রম। অথচ মন্ত্রী পরিষদের নির্দেশনা ছিল জরুরি সেবাদানকারী ছাড়া কেউই ঘর থেকে বের হবেন না। জেলার ভিতরে যে সিএনজি বা এগুলো চলতেছে, আমাদের বর্ডার নিশ্চিত করতে যায় ভিতরে এরা চলা শুরু করেছে। তো এটাও আমাদের ওই যে দেখলেন যে ম্যাজিস্ট্রেটদেরকে আমরা বের করতে বলেছি। টি স্টল এখনো ওপেন আছে,
কারণ আমাদের প্রচার কালকে আসলে সেইভাবে যতটা হয়েছে সব মানুষের কাছে হয়তো সেভাবে ক্লিয়ার হয়নি। আজকে আমাদের প্রচার কার্যক্রমটা চলছে। বৃষ্টি উপেক্ষা করেই শহর জুড়ে ছিল মানুষের উপস্থিতি, খোলা ছিল অনেক দোকানপাট, অফিস। মাইকিং হচ্ছে আমাদেরকে সীমিত করে রাখার জন্য বলছে, আমরা সীমিত করে রাখছি। তবে বাস চলাচল বন্ধে কঠোর ছিল প্রশাসন। জেলার ভেতরে বাস চলেনি, এতে দুর্ভোগে পড়েন অফিস কারখানাগামী মানুষ। সিএনজি চালিত অটোরিকশা সহ নানা ধরনের যান চললেও তা ছিল প্রয়োজনের তুলনায় কম। এতে বাড়তি ভাড়াও গুনতে হয়েছে যাত্রীদের। তবে ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল ছিল। খরচ অনেক টাকা হয়েছে, দুর্ভোগ বসে গেছে। এখন ভাই চাকরি বাকরি জীবন, আর না হলে তো চাকরি থাকতে না। এদিকে ঢাকা ছাড়া অন্য জেলার ব্যক্তিগত গাড়ি ও বাস গাজীপুরে প্রবেশ বন্ধে কঠোর ছিল প্রশাসন। এজন্য জেলা জুড়ে বসানো হয় 20টি চেকপোস্ট। রাজেন্দ্রপুর রাস্তা কিন্তু একমাত্র পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু আমরা কোনো যানবাহনে আমরা ঢাকামুখী হতে দিচ্ছি না। এখানে পুরোপুরি কঠোরভাবে যে লকডাউনের যে নির্দেশনা দিয়েছেন সরকার থেকে, আমরা সেগুলো পালন করার চেষ্টা করছি। অনুমতি না থাকলেও খোলা ছিল রপ্তানিমুখী সহ প্রায় সব কারখানা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। দেশে ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি ডোজ করোনা টিকা। এর মধ্যে কোভ্যাক্স থেকেই মিলবে 6 কোটি 80 লাখ ডোজ। আর আগামী মাসের শেষে আসতে পারে টিকার বড় চালান। সেপ্টেম্বরে টিকা মিলতে পারে সেরাম ইনস্টিটিউট থেকেও। টিকার আদ্যপান্ত নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে 3 ধরনের টিকার প্রয়োগ চলছে। এরই মধ্যে 1 কোটি ডোজেরও বেশি টিকা দেওয়া হয়ে গেছে। তবে অনিশ্চয়তা, আশাবাদ সব মিলিয়ে বাংলাদেশের টিকাদান কার্যক্রম এখনও চলমান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরার সঙ্গে। টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? সরকারের বিভিন্ন দপ্তরগুলো, মন্ত্রণালয়গুলো এখানে সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করে টিকা কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করছে। সিনোফার্ম এবং স্পুটনিক ভি আমরা নিতে পারি কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সেগুলো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 14 লাখ টিকার একটি ঘাটতি আছে আমরা জানি। এই টিকা আমদানি বিষয়ে কোনো আশার খবর আছে কিনা? আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা যেটা সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিলাম 3 কোটি ডোজ, সেখান থেকে আমরা 70 লক্ষ পেয়েছি। সুতরাং 2 কোটি 30 লক্ষ ডোজ আমরা আরও ওখানে পাবো। এবং সেটাও আমরা আগের থেকে যেটা জেনেছিলাম মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এগুলো মোটামুটি মানে অ্যাভেলেবল হবে বলে আমাদের কাছে যে তথ্য আছে। এছাড়াও আপনারা জানেন যে কোভ্যাক্স থেকে আমাদের 20% পপুলেশনের জন্য টিকা দেওয়ার কথা, যেটা বিনামূল্যে আমাদের সরকার পাবে। এই ডিসেম্বরের মধ্যেই এই 6 কোটি 80 লক্ষ টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর 2 কোটি 30 লক্ষ আমরা আমাদের কেনা টিকা যেটা সেরাম ইনস্টিটিউট থেকে পাবো। এছাড়াও সিনোফার্ম এবং স্পুটনিক থেকে যদি আমাদের কেনা যে কার্যক্রম হচ্ছে সেটা যদি যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে যদি ফুলফিল হয়, সেখানেও আমরা 1-1.5 কোটি 1.5 কোটি বা 2 কোটি ডোজ টিকা আমাদের পাওয়ার কথা। তো সব মিলে কিন্তু এই বছরের মধ্যেই আমরা প্রায় 10 কোটির আশেপাশে একটা টিকা আমাদের এই বছরের মধ্যেই আমরা পেতে পারি। সিনোফার্মের টিকা আমরা কবে নাগাদ পেতে পারি? আগামী মাস বা আগামী 1-2 মাসের মধ্যেই টিকা বড় আকারে আসা শুরু হবে এবং ডিসেম্বর মাস নাগাদ আমরা মোটামুটি অনেক টিকাই কিন্তু পেয়ে যাব। ভ্যাকসিন উৎপাদনের কোনো সুসংবাদ আছে কিনা বা কোনো অগ্রগতি আছে কিনা? মানে দুভাবে টিকা উৎপাদন করার বিষয় থাকে। একটা হচ্ছে বাল্ক দিলে আমরা এখানে ফিল অ্যান্ড ফিনিশ করে সেটাকে মার্কেটে দিতে পারি। আরেকটা হচ্ছে যে একদমই সিড থেকে তৈরি করা। সব রকমের বিষয়গুলোই কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে যে আমরা কোনভাবে করতে পারি। আমরা এখন জনসন অ্যান্ড জনসন নিয়েও আসলে ভাবছি, কারণ জনসন অ্যান্ড জনসন যেহেতু একটা ডোজ, সেই ক্ষেত্রে আরও বেশি মানুষকে দ্রুত এই টিকার আওতায় আনাটা সম্ভব হবে। ঢাকা বোট ক্লাবের ভেতর ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন চিত্রনায়িকা পরিমণি। 9 জুন রাতের ক্লাবের ভেতরের একটি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লাবের একটি টেবিলে বসে ড্রিঙ্ক করছেন পরিমণি, সঙ্গে ছিলেন অমি এবং জিমি। এ সময় উত্তেজিত পরিমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরিমণি, উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।
টিকার বিনিময়ে বাংলাদেশ থেকে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছে কয়েকটি দেশ। শর্ত জুড়ে দেওয়ার সমালোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিশ্বের ধনী দেশগুলো প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুত করে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। অক্সফোর্ডের করোনা টিকার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি সহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, দেশগুলোতে কয়েক লাখ অক্সফোর্ডের টিকা অব্যবহৃত রয়েছে। সবার কাছেই আনুষ্ঠানিকভাবে এই টিকা চেয়েছে ঢাকা। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কথা বলেন মন্ত্রী। আক্ষেপ করেন, ধনী দেশগুলো নিজেদের চাহিদার চেয়ে বেশি টিকা মজুত করে বিশ্বজুড়ে বৈষম্য তৈরি করেছে। এবং অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু খালি মুখে বলে আমরা এগুলো আপনাদের দেব। হ্যাঁ, এইরকম মজার মজার কথা শুনি যে আপনারা কোনো চিন্তা করেন না, আমরা এইগুলো দেব, কিন্তু কেউ দেয় না। তো এইটা ঠিক না। আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, ইট হ্যাজ বিকাম লুকস লাইক অ্যানাদার টুল অফ এক্সপ্লয়টেশন। মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন টিকা দেওয়ার আশ্বাস দিলেও কবে হস্তান্তর করা হবে তা জানায়নি। G7 বললেন না তো 100 মিলিয়ন না কি জানি, 1 বিলিয়ন টিকা দিবেন, ওই গল্পই শুনতেছি, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ, খালি আশ্বাস। আমি বলি মূলা দেখাচ্ছেন সবাই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রবাসীরা নিরাপত্তার স্বার্থে দেশে ব্যক্তিগত অস্ত্র আনার অনুমতি চেয়েছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া শুরু করেছিলাম কোভিডের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে ঢাকা বাইপাস সড়ক 4 লেনে উন্নীত করতে ব্যয় পাচ্ছে 438 কোটি টাকা। 4 বছর মেয়াদ বাড়িয়ে এই প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, যত দুর্যোগই আসুক বাংলাদেশের মানুষ মোকাবিলায় সক্ষম। রাজধানীর যানজট নিরসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা বাইপাস সড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় 2016 সালে। গাজীপুরের জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটারের সড়ক নির্মাণ প্রকল্প 2020 সালে শেষ করার লক্ষ্য ছিল সরকারের। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় একনেক সভায় এর ব্যয় ও সময় বাড়ানো হয়, যার ব্যয় বেড়ে হচ্ছে প্রায় 675 কোটি টাকা। প্রকল্পটি শেষ হলে উত্তর ও পশ্চিমাঞ্চলে পণ্যবাহী যানবাহন ঢাকায় প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রামের পথে যেতে পারবে। এটা একটা পিপিপি সড়ক। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই ইটসেলফ একটা মনোভাব ছিল যে এইটা অনেক সময় লেগে যাচ্ছে, ডিলেড প্রজেক্ট বলবো আমরা। এইটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে এখন কোমর বেঁধে নামও জোরে এবং তাড়াতাড়ি শেষ করুন, অনেক দেরি হয়ে গেছে। একনেক সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং তার পরিকল্পনা বা এটা করার যে উদ্যোগ সেটাও আমরা নিতে পেরেছি। এটা আমাদের জন্য শুধু না, বিশ্বের যে কোনো দুর্যোগ প্রবণ এলাকার জন্য অনুকরণীয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি বাস্তবায়নেও সঠিক পথে আছে বাংলাদেশ। এসডিজি বাস্তবায়নে বিশ্বের 3টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলে এটা অর্জন সম্ভব। সভায় রংপুর ও নীলফামারীতে গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণ সহ 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে 4166 কোটি টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিঠি চালাচালি করেও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। সুরক্ষা বিভাগে এনআইডি নেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের কোনো যুক্তি মনোপুত হয়নি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। এরই মধ্যে কার্য বিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কার কাছে থাকছে এনআইডির নিয়ন্ত্রণ? এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে আলোচনা সমালোচনা ও দেন দরবার। গত 24 মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে 7 জুন নিজেদের কাছে রাখতে 7 যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সব যুক্তি নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গভর্নমেন্টের যথাযথ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেগুলা অনুযায়ী অন্য মিনিস্ট্রিগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা কিছু জানতে চেয়েছিল, আমরা সেটার উত্তর দিয়েছি। এখন আমরা কাজগুলো করছি, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কিছু না কারো, সুতরাং আমরা এগুলা হয়তো অনেক সময় সন্দেহ থাকতে পারে, এগুলা হয়তো আমরা মিটিং করে শেষ করে নিচ্ছি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস বা কার্যবিধিমালা সংশোধন করতে হবে। শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াও। লোকেশনস চেঞ্জ করা, যেটা মানে কর্মবন্টন যেটা আছে আর কি, রুলস অফ বিজনেসের শিডিউল 1, তো এটা চেঞ্জ করার একটা প্রসিডিউর আছে, ওটা করবে আপনার সুরক্ষা সেবা। তো ওনারা এটা করার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হওয়ার কথা এটাও করে ফেলেছেন। তারপর আমাদের কাছে আসলে ধাপগুলো আছে, এগুলা শেষ করে আমরা এটা করে দিব। বিষয়টি কমিশন সভায় তোলা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে কি কমিশন আপনারা কি এই বিষয়টা নিয়ে কমিশনে আলাপ করবেন কিনা? কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা ও এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক হৃদয় ও নদী আক্তার ছিলেন সাতক্ষীরা ও যশোরের একটি নারী পাচার সিন্ডিকেটের প্রধান 2 এজেন্ট। স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও 2 মেম্বারের নেতৃত্বে চলছে এই চক্র। হৃদয় ও নদী ঢাকা থেকে নারীদের সাতক্ষীরা ও যশোরে নিয়ে তুলে দিতেন সিন্ডিকেটের হাতে। অবৈধভাবে সীমান্ত পার করে নারীদের কলকাতায় নেয়ার পর ভুয়া আধার কার্ড বানিয়ে দিতেন ভারতীয় চিকিৎসক পলক মণ্ডল। সীমান্ত এলাকা থেকে নদীসহ 7 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে পুলিশ। ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে টিকটক হৃদয়ে নারী পাচারের তথ্য পায় পুলিশ। আদালতের অনুমতি নিয়ে বিমানের সাবেক এমডি আবুল মুনিম মোসাদ্দিক, মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এ নিয়ে 2 দিনে 3 এমপি সহ 9 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত আরও অর্ধশত ব্যক্তির নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করবে দুদক। ক্যাসিনো কাণ্ডে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে 23টি মামলা করেছে দুদক। এসব মামলায় অনেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। আদালতের অনুমতি নিয়ে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে হবে এমন রায়ে তা বাতিল হয়ে যায়। নতুন আদেশে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়ার 15 দিনের মধ্যে আদালতকে নিষেধাজ্ঞা সম্পর্কে জানাতে হবে। প্রয়োজনে আদালত যে কোনো নিষেধাজ্ঞা বাতিল করতে পারবে। ক্যাসিনো কাণ্ডে অন্যতম আসামি সাবেক হুইপ শামসুল হক, সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ভোলার এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ 6 জনের বিরুদ্ধে দুদকের আবেদনের পর সোমবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। মঙ্গলবার বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুনিম মোসাদ্দেক, মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমকেও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদক বলছে পালিয়ে যেতে পারেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থেই তাকে প্রয়োজন। এখন যদি সে এখানে না থাকে, আমি তারে না পাই, এই জন্যই এগুলো করে, যাতে তাকে পাওয়া যায় তদন্তের প্রয়োজনে। আর তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তো আরও ব্যবস্থা নিতে পারে, সেই কারণেই প্রয়োজন হয়। শুধু ক্যাসিনো কাণ্ডেই নয়, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত অর্ধশত ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এদের ব্যাপারেও নিষেধাজ্ঞার আবেদন করা হবে। না আসে, আদালতের অনুমতি না নেওয়া হয়, তাহলে আদালতের অনুমতি চাইতে হবে এবং চাওয়া হচ্ছে পর্যায়ক্রমে এবং আদালত থেকেও দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করতে রাজি নয় দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি পোষাতে পাবলিক বিশ্ববিদ্যালয় সেমিস্টার সহ শিক্ষাবর্ষের সময় কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে গ্রীষ্মকালীন, শীতকালীন সহ বিভিন্ন উৎসবের ছুটিও বাদ দেওয়ার সুপারিশ কমিশনের। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করলেও অনেক শিক্ষার্থী এর বাইরে।
এ অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। এই ক্ষতি পোষাতে একাডেমিক ক্যালেন্ডারে সময় কমিয়ে আনা, বিভিন্ন ছুটি কমিয়ে ফেলা, লেকচারের সংখ্যা কমানো, সেমিস্টার ফাইনাল সহ অন্যান্য পরীক্ষার মাঝের সময় কমানোর সুপারিশ করেছে ইউজিসি। ক্লাস সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, তবে সেটা সিদ্ধান্ত নেবে যে বছরকে কি তারা 8 মাসে নিয়ে আসবে, 6 মাসের সেমিস্টারকে কি তারা 4 মাসে নিয়ে আসবে, নাকি 3 মাসে নিয়ে আসবে। এটি আনতে হবে তাদের নিজস্ব একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে। কমিশন বলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতি আরও কিভাবে কমিয়ে আনা যায়, সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে রাখা যায়, সেটি নিয়ে আরও কাজ চলছে। সত্যিকার অর্থে যে 100তে 100 কার্যকর করে পরীক্ষা নেওয়া সম্ভব না, পাশাপাশি সিলেবাসের যে মেইন দিকগুলো আছে, যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোকেও ঠিক রাখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এসব প্রস্তাব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। একাডেমিক কাউন্সিল যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে, আমাদের সহকর্মীবৃন্দ ওভাবে প্রয়াস রাখছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কোনো স্থবিরতা না থাকে। তো সে ধরনের সকল আমাদের বিভাগ এবং ইনস্টিটিউট সেগুলোর সমন্বয় করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, তবে হল না খুলে পরীক্ষা নেয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরে এসে আরও থাকছে। আঙুলের চোটে সুপার লিগ থেকে ছিটকে গেলেন মুশফিক, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে শঙ্কা নেই। তামিম তাসকিনের পর চোটের কারণে ডিপিএল সুপার লিগ থেকে ছিটকে গেলেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বাঁ হাতে চোট পান মুশফিক। পরে তার আঙুলে সূক্ষ্ম চির ধরা পড়ে, যে কারণে সুপার লিগের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না টাইগার তারকা ব্যাটসম্যান। আঙুলে চোটে অন্তত 7 দিন বিশ্রামে থাকতে হবে তাকে, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। 3 দিনের চেষ্টাতেও শেষ করা যায়নি সুপার লিগ সূচির প্রথম ম্যাচটি। প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ তৃতীয় দিনের মতো বৃষ্টিতে ভেস্তে গেছে, তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। প্রথম দিনে 12 ওভারে গাজী গ্রুপের সংগ্রহ ছিল 4 উইকেটে 73 রান। রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে ম্যাচের বাকি অংশ শুরু করা যায়নি। দুপুরে রেলিগেশন লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জ আর ওল্ড ডিওএইচএস এর মধ্যকার 18 ওভারে নেমে আসা ম্যাচটি ছিল বাড়তি গুরুত্বের। টস জিতে বোলিং নেয় রূপগঞ্জ। ওপেনার আনিসুল ইসলাম ইমনের 50-র পরও ডিওএইচএস থামে 117 রানে। জবাবে সাব্বির মারুফ আর নাইমের ব্যাটে 5 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। এই জয়ে রেলিগেশন এড়িয়েছে তারা, আর পার্টেক্সের সঙ্গে প্রথম বিভাগে নেমে গেছে ডিওএইচএস। জামাল তারিকের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর মাহাদিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক। তবে বসুন্ধরা কিংসে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাদের সামর্থ্য নিয়ে সন্দিহান জাতীয় দলের হেড কোচ জেমিডে। তাদের সাথে সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকেও পরখ করতে চান জেমি, তবে শর্ত একটাই, ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামতে হবে। অভিষেকে মন কেড়েছিলেন তারিক কাজী। রাইট ব্যাকে তার পজিশনিং সেন্স কিংবা ক্লিয়ারেন্স সামর্থ্য তাকে আলোচনায় এনেছে। অধিনায়ক জামাল ভুঁইয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত তারিকও লাল সবুজ জার্সিতে দীর্ঘদিন খেলার ইঙ্গিত দিচ্ছেন। তাদের পথ ধরেই আলোচনায় বসুন্ধরা কিংসের 2 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর রহমান ও মাহাদি খান। কাতারের বিখ্যাত অ্যাসপায়ার একাডেমিতে গড়ে ওঠা ওবায়দুর খেলেছেন সেখানকার শীর্ষ দল আল দুহাইল ক্লাবে। তার নজর কাড়া গোল লাল সবুজ সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে। মূলত লেফট উইং পজিশনে খেলে থাকলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কার্যকরী ওবায়দুর। চলতি মৌসুমে কিংসের নাম লিখিয়েছেন, আছেন মাঠে নামার অপেক্ষায়। লন্ডনে জন্ম নেয়া মাহাদি খান ইতিমধ্যে কিংস জার্সিতে 1টি ম্যাচ খেলেছেন। 24 বছর বয়সী এই উইঙ্গারের স্পেশালিটি ড্রিবলিং দক্ষতা। ছোট পাসে বিল্ড আপ ফুটবল খেলে অভ্যস্ত মাহাদি এদেশের ধরনটা তার কাছে দুর্বোধ্য। প্রথম ম্যাচে তা বোঝা গেছে। তবে জাতীয় দলে সেই কৌশল রপ্ত করার চেষ্টায় থাকা হেড কোচ জেমির জন্য মাহাদি হতে পারেন পছন্দের কেউ। মাহাদি ওবায়দুরদের খোঁজ জানা আছে জেমিডের।
জাতীয় দলের ক্যাম্পে এই দুজনের পাশাপাশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকেও দেখতে চান, তবে তার আগে নিজ ক্লাবে নিয়মিত সুযোগ পেতে বলছেন জেমি। If the players are good enough, they'll play for their club team. ক্যাম্পে ডাক পাওয়ার আগে অবশ্যই নিজ ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেতে হবে। যদি একাদশে নিয়মিত না থাকে তাহলে কিভাবে তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানব? লিগে পারফর্ম করাটা জরুরি, তাদের সম্পর্কে আমি জেনেছি, কিন্তু ম্যাচে তাদের খেলা দেখতে হবে। যোগ্যতা না দেখে নিশ্চয়ই ক্যাম্পে তাদের সুযোগ দেওয়া যাবে না। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের 6 ম্যাচ, তার প্রস্তুতির জন্য হাতে মাস 6 সময়। বর্তমান দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বড় মঞ্চে তাদের পরখও করা গেছে। ওবায়দুর মাহাদি কিংসলেরা জেমির বিকল্প ভাবনায় থাকলে মন্দ কি? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিকের চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এবারের আসরে এখনও হারের স্বাদ পায়নি দু দল। 1 জয় আর 1 ড্র নিয়ে টেবিলের শীর্ষে চেক রিপাবলিক, অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে 2-এ ইংল্যান্ড। সবশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হতাশা ছড়িয়েছে থ্রি লায়ন্স। দলের সেরা তারকা হ্যারি কেইন ছিলেন নিজের ছায়া হয়ে, তবে আসরে এখনও কোনো গোল হজম না করা প্রেরণা হতে পারে সাউথগেটের দলের। আইসোলেশন জটিলতায় চেকদের বিপক্ষে থাকছেন না ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েল। এদিকে একই সময়ে আরেক ম্যাচে লড়বে ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ড। আসরে জয়হীন ক্রোয়াটদের সামনে নকআউটের কঠিন সমীকরণ। স্কটিশদের বিপক্ষে জয়ের পাশাপাশি ইংল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে তাদের। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।